জানেন, বেশিরভাগ পাওয়ার প্ল্যান্টের একেবারে কেন্দ্রে যে ব্যাপারটা ঘটে সেটা কিন্তু শুনতে খুবই সহজ, জল ফোটানো। হ্যাঁ, শুধু জল ফোটানো। তো চলুন আজ আমরা এই সহজ প্রক্রিয়াটারই গভীরে যাই আর দেখি কিভাবে এটা আমাদের পুরো পৃথিবীকে শক্তি যোগাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আমরা যে কয়লা, তেল বা গ্যাস পোড়াই সেটা থেকে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে? এই পুরো প্রক্রিয়ার উত্তরটা লুকিয়ে আছে পাওয়ার প্ল্যান্টের একেবারে হার্টে থাকা একটা বিশাল আর বেশ জটিল যন্ত্রের মধ্যে। আর সেটার নামই হলো বয়লার। হ্যাঁ, একদম ঠিক। এই বয়লারই হল একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের আসল পাওয়ার হাউস। এখানেই কিন্তু জ্বালানির শক্তিকে বিদ্যুতে কনভার্ট করার প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হয়। একেবারে সহজ করে বললে একটা বয়লার অনেকটা একটা বিশাল প্রেশার কুকারের মতো কাজ করে। মানে এটা জ্বালানি পুড়িয়ে অসম্ভব তাপ তৈরি করে, আর সেই তাপ দিয়ে জলকে বানিয়ে ফেলে প্রচণ্ড শক্তিশালী স্টিম বা বাষ্প। আর এই বাষ্পের চাপেই কিন্তু টারবাইন ঘোরে, আর সেখান থেকেই তৈরি হয় বিদ্যুৎ। আচ্ছা, এখন একটা বয়লার বানানোর সময় ইঞ্জিনিয়ারদের সামনে প্রথম যে বড় প্রশ্নটা আসে সেটা হলো এর ডিজাইনটা কেমন হবে। আর এক্ষেত্রে মূলত দুটো অপশন থাকে। প্রশ্নটা কিন্তু খুবই মৌলিক। আগুনটা কি টিউবের ভেতরে থাকবে নাকি জল? শুনতে খুব সহজ মনে হলেও এই একটা সিদ্ধান্তের উপরেই কিন্তু পুরো বয়লারের পারফরম্যান্স নির্ভর করে। তো দুটো ডিজাইন আছে। একটা হলো ফায়ার টিউব বয়লার। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে গরম গ্যাস বা আগুনটা থাকে টিউবের ভেতরে, আর সেই টিউবগুলো ডোবানো থাকে জলে। আর ঠিক এর উল্টোটা হলো ওয়াটার টিউব বয়লার। এখানে জলটা থাকে টিউবের ভেতরে, আর আগুনটা বাইরে থেকে সেই টিউবগুলোকে গরম করে। এখানে ছবি দুটো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকেরটা হলো ফায়ার টিউব ডিজাইন। দেখুন, গরম গ্যাসটা টিউবের ভেতর দিয়ে যাচ্ছে। আর ডান দিকের ছবিতে যেটা ওয়াটার টিউব বয়লার, সেখানে দেখুন জলটা টিউবের ভেতরে আর আগুনটা বাইরে। এখন ছোটখাটো কাজে ফায়ার টিউব বয়লার চললেও যখনই আমরা বড় বড় পাওয়ার প্ল্যান্টের কথা ভাবি, সেখানে কিন্তু ওয়াটার টিউব বয়লারই হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। এর সবচেয়ে বড় কারণ হলো এই ডিজাইনটা অসম্ভব বেশি প্রেশার সামলাতে পারে। আর বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য এই হাই প্রেশারটা কিন্তু মাস্ট। তাহলে চলুন এবার আমরা একটা জার্নিতে বের হই। একটা আধুনিক সাবক্রিটিক্যাল বয়লারের ভেতরে এক ফোঁটা জলের পিছু পিছু যাই আর দেখি কিভাবে সেটা ধাপে ধাপে একটা শক্তিশালী স্টিমে পরিণত হয়। এই যে জার্নিটা, এখানে জলকে কয়েকটা ধাপ পেরোতে হয়। প্রথমে ইকোনোমাইজার, তারপর ফার্নেসের ওয়াটার ওয়াল, আর সবশেষে সুপার হিটার। এই পথটা পেরিয়েই সে তার ফাইনাল ফর্মে পৌঁছায়। তো মোট 4টে প্রধান ধাপ। 1 ইকোনোমাইজারে প্রিহিটিং, 2 ওয়াটার ওয়ালে গিয়ে জলটা ফোটে, 3 স্টিম ড্রামে গিয়ে বাষ্প আর জল আলাদা হয়, আর 4 নম্বরে সুপার হিটারে ফাইনাল বুস্ট। চলুন তাহলে 1 নম্বর ধাপ ইকোনোমাইজার দিয়ে শুরু করা যাক। ইকোনোমাইজার জিনিসটা কিন্তু একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং সলিউশন। ভাবুন যে গরম গ্যাসটা চিমনি দিয়ে এমনিই বেরিয়ে যেত, সেই ওয়েস্ট হিটটাকে এটা কাজে লাগায়। ওই গরম গ্যাস ব্যবহার করে বয়লারে ঢোকার আগেই জলটাকে একটু গরম করে নেয়। এর ফলে কি হয়, মূল ফার্নেসে জ্বালানি কম পোড়াতে হয়, আর তাতে প্ল্যান্টের ওভারঅল এফিসিয়েন্সি বেড়ে যায়। দারুণ না ব্যাপারটা? ইকোনোমাইজারের পর এই গরম জলটা ঢোকে ফার্নেসের দেয়াল ঘেঁষে থাকা হাজার হাজার পাইপের মধ্যে। এগুলোকেই বলে ওয়াটার ওয়ালস। আর এখানেই আসল কাজটা হয়, মানে জলটা ফুটতে শুরু করে আর বাষ্পে পরিণত হয়। এরপর এই জল আর বাষ্পের যে মিক্সচারটা তৈরি হলো, সেটা সোজা চলে যায় ওপরে থাকা একটা বিশাল ট্যাঙ্কের মতো অংশে, যার নাম স্টিম ড্রাম। এই ড্রামটা অনেকটা ওয়াশিং মেশিনের স্পিনারের মতো কাজ করে। ঘুরে ঘুরে জলটাকে আলাদা করে ফেলে আর শুধু বিশুদ্ধ বাষ্পটাকে সামনে এগোতে দেয়। এইটা হলো ফাইনাল টাচ আপ। স্টিম ড্রাম থেকে যে বিশুদ্ধ শুকনো বাষ্পটা এলো, সেটাকে এখানে আরও অনেক বেশি গরম করা হয়, যাকে বলে সুপারহিট করা। ধরুন প্রায় 565 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই এক্সট্রা হিটটা বাষ্পের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়, আর একটা জরুরি কাজও করে। এটা নিশ্চিত করে যে টারবাইনের ব্লেডে যেন এক ফোঁটাও জল না থাকে, কারণ জলের কণা টারবাইনের জন্য খুবই ক্ষতিকর। তো এতক্ষণ আমরা জল ফুটানো মানে বয়লিং নিয়ে কথা বললাম, কিন্তু এখন গল্পে একটা বড় টুইস্ট আসছে। আমরা এমন একটা প্রযুক্তির কথা বলবো যা বয়লারের ডিজাইন কনসেপ্টকে একেবারে বদলে দিয়েছে। এখানে আমরা পদার্থের এমন একটা অবস্থার সাথে পরিচিত হব যা হয়তো অনেকেই শোনেননি। ব্যাপারটা ভাবুন তো, যদি জলকে ফোটানোই না লাগে, যদি জল না ফুটেও বাষ্পে পরিণত হয়। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? কিন্তু এটাই হলো সুপার ক্রিটিক্যাল টেকনোলজির মূল আইডিয়া। এমন একটা অবস্থা যেখানে জলকে ফোটানোর কোনো দরকারই পড়ে না। এটা সরাসরি বাষ্পের ওপরে আরও শক্তিশালী একটা অবস্থায় পৌঁছে যায়। ব্যাপারটা হয় কিভাবে? যখন জলের উপর চাপ বাড়িয়ে ক্রিটিক্যাল পয়েন্ট মানে 221.2 বারেরও বেশি করে দেওয়া হয়, তখন একটা ম্যাজিক ঘটে।
তরল আর গ্যাসের মধ্যে কোনো পার্থক্যই থাকে না, জল তখন আর ফোটে না, কোনো বুদবুদও তৈরি হয় না। এটা সরাসরি এমন একটা অবস্থায় চলে যায় যা গ্যাসের মতো ছড়িয়ে পড়তে পারে, কিন্তু যার ঘনত্ব একটা তরলের মতো। এই অদ্ভুত অবস্থাকেই বলা হয় সুপারক্রিটিক্যাল ফ্লুইড। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? সাবক্রিটিক্যাল বয়লারে ওই যে স্টিম ড্রামটা ছিল, যার কাজ ছিল জল আর বাষ্পকে আলাদা করা, সুপারক্রিটিক্যাল বয়লারে সেটার কোনো দরকারই নেই। এটা একটা ওয়ান্স থ্রু সিস্টেমের মতো কাজ করে, মানে পাইপের এক মুখ দিয়ে জল ঢোকে আর অন্য মুখ দিয়ে সরাসরি সুপারক্রিটিক্যাল স্টিম বেরিয়ে আসে। মাঝখানে আলাদা করার কোনো ঝঞ্ঝাটি নেই। স্টিম ড্রাম গন। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা টেকনোলজিক্যাল লিপ, এটা এত ইম্পর্ট্যান্ট কেন? সুপারক্রিটিক্যাল বয়লার ব্যবহার করে আসলে কি কি সুবিধা পাওয়া যায়? চলুন সেটা এবার দেখি। এই গ্রাফটা দেখলেই বুঝবেন, যেখানে একটা সাধারণ সাবক্রিটিক্যাল ইউনিটের এফিসিয়েন্সি থাকে প্রায় 37%, সেখানে একটা সুপারক্রিটিক্যাল ইউনিট সহজেই 40% এফিসিয়েন্সি দেয়। আর আল্ট্রা সুপারক্রিটিক্যাল ইউনিট তো 45% বা তারও বেশি এফিসিয়েন্ট হতে পারে। এই যে 3 থেকে 8% এফিসিয়েন্সি বাড়ল, এর মানে হল একই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে এখন অনেক কম কয়লা বা গ্যাস পোড়াতে হবে। এখানে একটা সংখ্যা দেখুন, 2.38%। এটা হলো একটা 500 মেগাওয়াটের সাবক্রিটিক্যাল ইউনিটের তুলনায় একটা সুপারক্রিটিক্যাল ইউনিটের অ্যাভারেজ এফিসিয়েন্সি গেইন। এখন 2.38% হয়তো শুনতে খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু একটা বিশাল পাওয়ার প্ল্যান্টের স্কেলে ভাবুন তো। এর মানে হলো প্রতিদিন টনকে টন জ্বালানি বাঁচানো আর পরিবেশে কার্বন ডাই অক্সাইডও ছাড়া হচ্ছে অনেক কম। এই ছোট সংখ্যাটাই আসলে একটা বিরাট পার্থক্য তৈরি করে দেয়। তাহলে সব মিলিয়ে সুপারক্রিটিক্যাল বয়লারের সুবিধাগুলো কি কি? প্রথমত, অনেক বেশি থার্মাল এফিসিয়েন্সি। দ্বিতীয়ত, জ্বালানি খরচ অনেক কম। তৃতীয়ত, প্রতি মেগাওয়াট বিদ্যুতের জন্য কার্বন নিঃসরণও কম হয়, যা পরিবেশের জন্য ভালো। শুধু তাই নয়, বিদ্যুতের চাহিদা যখন কমে বা বাড়ে, এরা খুব তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে, আর এদের ক্ষয় বা জং ধরার সমস্যাও কম হয়। আর এটা কিন্তু কোনো নতুন বা পরীক্ষামূলক টেকনোলজি নয়। এটা একটা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত প্রযুক্তি। সারা পৃথিবীতে 500রও বেশি সুপারক্রিটিক্যাল ইউনিট বছরের পর বছর ধরে সফলভাবে চলছে। এখন ইঞ্জিনিয়াররা চেষ্টা করছেন তাপমাত্রা আরও বাড়িয়ে 700 ডিগ্রি সেলসিয়াসের দিকে নিয়ে যেতে। তাহলে একবার ভাবুন তো, ভবিষ্যতের পাওয়ার প্ল্যান্ট বয়লারগুলো দেখতে কেমন হবে? আরও বেশি তাপমাত্রা আর চাপের দিকে এই যে যাত্রা, এটা বয়লার টেকনোলজিকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে? এই প্রশ্নটাই আমাদের ভবিষ্যতের এনার্জি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।